আসসালামু আলাইকুম। আজ 12ই আগস্ট 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার পক্ষে চক্রান্তকারী শিক্ষকদের খুঁজতে কমিটি গঠন। রেলের বগির বিনিময়ে হলেও তারেক রহমানের দিল্লি সফর চায় ভারত। ইসরায়েল ইস্যুতে এবার কঠোর নিন্দা সৌদি আরবে। এবার বিস্তারিত। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যুক্ত কিনা তা অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস.এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সূত্রের খবরে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে দেশের 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 404 জন শিক্ষক একটি গোপন তৎপরতায় যুক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এই ধরনের কোনো গোপন তৎপরতায় জড়িত কিনা তা সুষ্ঠুভাবে অনুসন্ধানের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিনকে সভাপতি এবং ছাত্র বিষয়ক পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা স্কুলের ডিন, আইন স্কুলের ডিন ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতা ও জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়গুলো আছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস.এম. মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চিঠি পেয়েছি। কমিটির এখনো কোনো সভা হয়নি। এর সভাপতি সভা আহ্বান করবেন, তবে খুব শিগগিরই আমরা বসব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বগির বিনিময়ে হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর চায় ভারতের বিজেপি সরকার। এর অংশ হিসেবে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আনা নতুন প্রজন্মের 19টি লিঙ্কে হফম্যান বুশ LHB কোচ। বুধবার ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও পরিচালনা ব্যবস্থা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচ তৈরি করা হয়েছে। প্রথম রেকে থাকবে 3টি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, 3টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, 11টি সাধারণ চেয়ার কোচ এবং 2টি বিদ্যুৎ সরবরাহকারী কোচ। এসব কোচ ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি বড় চুক্তির অংশ। 2024 সালে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে কোচগুলো কেনার চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তিটির মূল্য প্রায় 915 কোটি ভারতীয় রুপি। 2027 সালের ডিসেম্বরের মধ্যে পুরো চালান সরবরাহের লক্ষ্য রয়েছে। কাপুরথালার রেল কোচ কারখানায় মোট 7 ধরনের কোচ তৈরি করা হচ্ছে। প্রথম রেকটি দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি যাচাই শেষে যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে। ভারত থেকে এবারই প্রথম LHB কোচ আসছে না। এর আগে 2015-16 সালে ভারতীয় রেল কোচ কারখানা বাংলাদেশ রেলওয়েকে 120টি ব্রডগেজ LHB যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। তবে এবারের কোচগুলো বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন ও আধুনিক সুবিধা যুক্ত করে তৈরি করা হয়েছে। নতুন কোচগুলোতে স্টেইনলেস স্টিলের হাতল ও পাদানি, হেলানো যায় এমন আসন এবং আংশিক খোলা যায় এমন জানালা রাখা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ফ্যানের পাশাপাশি সমন্বিত সিসিটিভি নজরদারি ও যাত্রী সতর্কীকরণ ব্যবস্থা থাকবে। এছাড়া শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং নামাজের কক্ষের ব্যবস্থাও থাকছে। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় কোচগুলোর ছাদও শক্তিশালী করা হয়েছে। ট্রেনের ছাদে যাত্রী ওঠার ঝুঁকি কমানোই এর অন্যতম উদ্দেশ্য। নিরাপত্তার দিক থেকেও কোচগুলোতে আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। ইউরোপীয় মান UN 15227 অনুযায়ী সংঘর্ষের ক্ষেত্রে তুলনামূলক বেশি নিরাপদ করে কোচগুলো তৈরি করা হয়েছে। দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে মূল কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা 415 ভোল্টে পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে। ভারতীয় রেলের প্রচলিত কোচে সাধারণত 750 ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা ব্যবহৃত হয়।
নতুন কোচগুলো কোন ট্রেনে যুক্ত করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এগুলো দিয়ে নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে নাকি পুরনো কোনো ট্রেনের কোচ পরিবর্তন করা হবে সেটিও নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নতুন কোচ পাওয়ার পর বিভিন্ন রুটে নতুন রেক চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম রেকের কোচ দিয়ে নতুন যাত্রী সেবা চালুর সম্ভাবনা রয়েছে। তবে যাত্রী পরিবহনে যুক্ত করার আগে কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর রুট ও ট্রেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের এপ্রিলে সংসদে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানি করা হবে। 2026 সালের জুন থেকে 2027 সালের ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগরের গোয়েন্দা ডিবি পুলিশ। শিগগিরই আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী অচিরেই আমরা আসামিদের ধরে ফেলব। তিনি আরো বলেন, ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে অলমোস্ট সবগুলোই ডিবি অত্যন্ত সাফল্যের সঙ্গে উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা আশাবাদী 1.25 কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও আমরা উদ্ঘাটন করব। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এর আগে 9 আগস্ট সকাল 10টা থেকে 10:30টার মধ্যে উত্তরা র্যাব 1 ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসিন আক্তার হকের বলে জানা গেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, 3টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। এক পর্যায়ে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত তাসিন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশিদ জাহান হকের ছোট ছেলে। পেট্রোল পাম্প সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 45 থেকে 50 লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুদিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ডনের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত 9 আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে কারাগারে রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রায় 29 বছর পর গত বছর আদালত সালমান শাহ হত্যা মামলা করার নির্দেশ দেন। এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাহাই, ডেভিড জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 আগস্ট তারিখ ধার্য রয়েছে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে নৌ সদস্যদের মধ্যে সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনা আরো কয়েকজন আহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এমএনএ জানিয়েছে, দীর্ঘদিন ধরে রণতরীটিতে মোতায়েন থাকা নৌ সদস্যদের মধ্যে অসন্তোষের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও মোতায়েন নিয়ে নৌ সদস্যদের অভিযোগের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান
ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌ সদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে। পরে নৌ সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহৃত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষে 7 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজে জানিয়েছে। ঘটনার পর রণতরীটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন 263 দিন ধরে মোতায়েন রয়েছে। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। এর মধ্যে 208 দিন টানা সমুদ্রে ছিল বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি। বুধবার সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন বাহিনী সম্পর্কে তাদের যা ধারণা ছিল বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি দুর্বল। সাক্ষাৎকারে নকদি বলেন, এখন পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি, ভবিষ্যতেও আমাদের এই বিজয়ের ধারা বজায় থাকবে। তিনি আরো উল্লেখ করেন, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে তাদের অভিজ্ঞতা তত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল শেখার কোনো সুযোগ আগে তাদের ছিল না। গত 5 মাসের চলমান পরিস্থিতিতে তারা সেই অভিজ্ঞতা অর্জন করেছেন এবং মার্কিন বাহিনীর দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন। দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। এই ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান, মিশর ও কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কলম্বিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশগুলো। কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার পরপরই এই স্বীকৃতি দেওয়া হয়। নির্বাচনী প্রচারেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কট্টর ডানপন্থী আবেলার্দো। এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কলম্বিয়ার এই স্বীকৃতি জাতিসংঘ সনদ, বিশেষ করে 1981 সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 497 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। ওই প্রস্তাবে দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের আইন, বিচারিক এখতিয়ার ও প্রশাসন প্রয়োগকে অকার্যকর এবং আন্তর্জাতিক আইনে কোনো বৈধ প্রভাববিহীন ঘোষণা করা হয়েছিল। আবারও দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোলান মালভূমি দখলকৃত সিরীয় আরব ভূখণ্ড। এর আইনি অবস্থান পরিবর্তনের যে কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত কোনো অধিকার বা বৈধতা সৃষ্টি করে না বলেও উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় গত 10 আগস্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কলম্বিয়াকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। কলম্বিয়ার এই সিদ্ধান্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ইসরায়েলকে দখলকৃত সিরীয় ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদারত্বকে সুসংহত করা বা গোলান মালভূমির সংযুক্তিকে বৈধতা দেওয়ার লক্ষ্যে নেওয়া সব পদক্ষেপ ও সিদ্ধান্তের কোনো আইনি প্রভাব নেই এবং এগুলো গোলান মালভূমির আইনি অবস্থার পরিবর্তন করে না। কলম্বিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দখলকৃত গোলান মালভূমি নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী গোলান মালভূমি আরব ভূখণ্ড। কলম্বিয়ার স্বীকৃতি ইসরায়েলকে সহযোগিতা করলেও এই বাস্তবতা পরিবর্তন হবে না। কাতার সতর্ক করে বলেছে, দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়ার যে কোনো পদক্ষেপ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে কলম্বিয়ার স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছে ওমান। দেশটি বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। 1967 সালের যুদ্ধে গোলান মালভূমির অধিকাংশ দখলে নেয় ইসরায়েল। 1981 সালে অঞ্চলটিকে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হয়। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এর স্বীকৃতি দেয়নি। 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।